রাতে খাওয়া দাওয়া করে ক্যাম্পে বসে আছে সবাই। এমন সময় কর্নেল স্যার এসে বলতে লাগলো, মেঘ, তুমি একটু আমার রুমে আসো তো। তোমার সাথে জরুরি কিছু কথা আছে। এক্ষুনি আসো আমার কেবিনে। ঠিক আছে স্যার, আপনি যান, আমি এখনই আসছি। কর্নেল স্যার চলে যেতেই আমিও কিছুক্ষণ পর চলে আসলাম কর্নেল স্যারের কেবিনের সামনে। স্যার, আসতে পারি? মেঘ, আসো, বসো এইখানে। জি স্যার, বলেন, কি বলবেন? মেঘ, তোমাকে প্রধানমন্ত্রীর মেয়ের বডিগার্ড হিসেবে কাজ করতে হবে এবং আর্মি ক্যাম্পও চালাতে হবে। পারবে তো কাজটা করতে? কিন্তু স্যার, আমি দুই দিকে সময় দিব কি করে? সারাদিন তো প্রধানমন্ত্রীর মেয়ের বডিগার্ড হয়ে থাকতে হবে, এবং রাতে যদি এইখানে চলে আসি তাহলে তো স্যার আমি একটুও ঘুমাতে পারবো না। মেঘ, যেই দিন শুধু মিশন হবে ওই দিন তোমাকে ফোন দিয়ে ডাকা হবে এবং প্রধানমন্ত্রীকে আমরা বলবো যাতে তোমাকে ছুটি দিয়ে দেয়। ঠিক আছে স্যার, আপনার যদি এটাই সিদ্ধান্ত হয় তাহলে আমাকে পাঠাতে পারেন প্রধানমন্ত্রীর বডিগার্ড হিসাবে, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। সকাল সকাল চলে যেতে হবে প্রধানমন্ত্রীর বাড়িতেই। আর একটা কথা, তোমার আসল পরিচয় যাতে কেউ জানতে না পারে, একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া। এইভাবে থাকার চেষ্টা করবে। ঠিক আছে স্যার, এখন তাহলে আমি যাই। এই বলে চলে আসলাম আমার কেবিনে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি, দেশকে বাঁচাবো নাকি প্রধানমন্ত্রীর মেয়েকে বাঁচাবো। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালেই নেই। সকালে কর্নেল স্যারের ডাকে ঘুম ভাঙল। মেঘ, ওঠো, তোমার জন্য গাড়ি অপেক্ষা করতেছি। প্রধানমন্ত্রী তোমাকে এক্ষুনি যেতে বলেছে। কিন্তু স্যার, এখন তো 6টাও বাজে নাই, এত তাড়াতাড়ি যেতে বলতেছে, কোনো তো কারণ আছে। তা জানি না, তবে তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। আর এই নাও, এইটা রাখো তোমার কাছে, প্রয়োজনে কাজে আসতে পারে তোমার। ঠিক আছে স্যার। এই বলে ফোনটা বিছানার উপরে রেখে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে একটা টি শার্ট আর একটা প্যান্ট পরে বাইরে আসতে দেখি সবাই উঠে ট্রেনিং করতেছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম গাড়িতে। গাড়িতে উঠতেই ড্রাইভার বলতে লাগলো, আপনি সেই ছেলে যার কথা কালকে রাতে আমাদের স্যার বলেছিল তার মেয়ের জন্য আপনাকে বডিগার্ড হিসেবে সিলেক্ট করেছে। জি চাচা, আমি ওই ছেলে। কেন চাচা, কোনো সমস্যা আছে নাকি ওইখানে? না, তেমন কোনো সমস্যা নেই, তবে স্যারের মেয়েটার একটু প্রবলেম আছে। এক কথায় বলতে গেলে একটুতেই রেগে যায় অনেক। রাগের মাথায় কি করবে সে নিজেও জানে না। ও আচ্ছা, ওইটা সমস্যা নাই, ওইটা আমি দেখে নিতে পারবো। আমি একজন সেনাবাহিনীর অফিসার। আমাদের ব্যাপারে আপনারা ভালো করেই জানেন আমরা কতটা ট্রেনিং প্রাপ্ত। একবার যদি মাঠে নামি, একটা কুকুরও থাকবে না আমাদের আশেপাশে। তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি স্যারের মেয়েকে জব্দ করতে পারবে। দোয়া করি তোমার জন্য, যাতে মেয়েটার অহংকার সবকিছু ভেঙে দিতে পারো। চাচা। ড্রাইভ করতে করতে ড্রাইভার চলে গেল প্রধানমন্ত্রীর বাড়িতে। গাড়ি থেকে নেমে আগে আশপাশটা একবার চোখ বুলিয়ে নিলাম। দেশের সম্পদ ভালোভাবেই লোড করে খাইতেছি, সবগুলোর উচিত শিক্ষা দিব। একবার যখন আমি মাঠে নেমেছি তখন সবগুলোকেই দেখে নেব। এইসব ভাবতে ভাবতে চলে আসলাম দরজার সামনে। কলিং বেল দিতেই কিছুক্ষণ পর একজন কাজের লোক এসে দরজা খুলে দিয়ে বলতে লাগলো, আপনি কে আর এইখানে কি করেন এত সকালে? আমাকে স্যার এই বাড়িতে নিয়ে এসেছে। আমি আজ থেকে এই বাড়িতে ম্যাম সাহেবের বডিগার্ড হিসেবে থাকব। কাজের লোকটা আশেপাশে একবার চোখ ঘুরিয়ে আবারও আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, আপনি প্লিজ এই বাড়ি থেকে চলে যান। ওই মেয়ের যে রাগ, কখন আপনার ওপর গুলি করে বসে তার কোনো গ্যারেন্টি নেই। আর এই বাড়িতে আমিও থাকতে চাই না, এমন খারাপ কাজ করে ওরা। কি খারাপ কাজ করেছে আমাকে বলেন, আমিও একটু শুনতে চাই। কাজের লোকটা যেই আমাকে বলতে যাবে এমন সময় সিঁড়ি দিয়ে প্রধানমন্ত্রী নামতে নামতে বলতে লাগলো, কি হয়েছে রোহিত, কার সাথে কথা বলতেছো এত দরজা খুলে? স্যার, আপনি নাকি কাকে আসতে বলেছেন? ম্যাডামের বডিগার্ড হিসেবে কাজ করবে নাকি সে? স্যার, আপনি ভিতরে আসেন। আমাকে ইশারা করে বলল যাতে কিছু না বলি। আমি চলে আসলাম ভিতরে। আমাকে দেখে প্রধানমন্ত্রী বলতে লাগলো, তোমার নাম ওই বুঝি মেঘ? জি স্যার, আমার নাম এই মেঘ। কর্নেল স্যার আমাকে পাঠিয়েছে। তা স্যার, আমাকে কি করতে হবে বলেন,
আমি এখনই কাজে লেগে পড়তেছি। এখনই কাজে লাগতে হবে না, তুমি এক কাজ করো, উপরে যে রেড ক্রস দেওয়া একটা ঘর দেখতে পাইতেছো, আজ থেকে ওই রুমে তুমি থাকবে। যাও ফ্রেশ হয়ে আসো, একটু পর আবার আমার মেয়েকে নিয়ে কলেজে যাবে। ঠিক আছে স্যার। আমি আর কোনো কথা না বলে চলে আসলাম ওই ঘরের সামনে। কিছুটা অদ্ভুত লাগতেছে বাড়িটা। এত কিছু না ভেবে ঘরে ঢুকতেই কেমন যেন একটা গন্ধ আসতে লাগলো। ভিতরে ঢুকে লাইটটা জ্বালিয়ে দেখতে লাগলাম, পুরো ঘরে ময়লা আবর্জনা দিয়ে ভর্তি। এটা দেখে আবারও চলে আসলাম প্রধানমন্ত্রীর কাছে। স্যার, ওই ঘরে তো ময়লা আবর্জনা দিয়ে ভর্তি করা, আমি ওই রুমে থাকবো কি করে? রহিমা, এই রহিমা, যাও তো ওই ঘরটা পরিষ্কার করে দিয়ে আসো। মেঘ, তুমি এইখানে বসো, তোমার সাথে একটু পরিচিত হয়ে নেই, আর কি কি করতে হবে তা বলে দিতেছি। জি স্যার, আমার নাম মেঘ। আমি এতিমখানায় বড় হয়েছি, আর পড়াশোনা ভালো থাকার কারণে আর্মিতে জবটা পেয়ে গেছি। ও আচ্ছা, আমারই পরিচয় আশা করি দিতে হবে না তোমাকে, তুমি পেয়ে গেছো আগেই। এখন কথা হচ্ছে, আমার মেয়েটা একটু রাগী, সে যা বলবে তাই করতে হবে। তুমি প্লিজ কিছু মনে করো না, আমার মেয়েটা যেটা বলবে ওইটা করে। ঠিক আছে স্যার, প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছি। এমন সময় সিঁড়ি দিয়ে একটা মেয়ে নামতে নামতে বলতে লাগলো, আব্বু, আব্বু, আমার ব্রেকফাস্ট এখনো আমার রুমে পৌঁছায় নাই কেন? আজকে সবগুলোকে চাকরি থেকে তাড়িয়ে দিব। মামনি, এত রাগ করার কি আছে? সবাই তো দেখতেছো কাজ করতেছে। তুমি একটু রুমে যাও, আমি এখনই ব্রেকফাস্ট পাঠানোর ব্যবস্থা করছি। আমার 10 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট চাই আমার রুমে, তা না হলে বাড়ির সবকিছু ভেঙে ফেলবো, এটাই বলে রাখলাম। এই বলে মেয়েটা চলে গেল। বেশ ভালোই বুঝতে পেরেছি এটা কে হতে পারে। এটাই তাহলে প্রধানমন্ত্রীর মেয়ে। এটাকে মেয়ে বললে তো ভুল হবে, এটা তো পুরোই বিটিএস। ছেলেদের মতো হাফ প্যান্ট আর টি শার্ট পরে থাকে। এইসব ভাবতেছি, এমন সময় প্রধানমন্ত্রী বলে উঠল, মেঘ, তুমি এক কাজ করো, তুমি তো সেনাবাহিনীতে রান্না বান্না করেছো, আমার মেয়ের জন্য কিছু একটা রান্না করে দিতে পারবে এই 10 মিনিটের মধ্যে? কিন্তু স্যার, আমি তো এই বাসার কাজের লোক না যে আপনি আমাকে যা বলবেন তাই করতে হবে আমার। দেখো মেঘ, আমি তোমাকে এইখানে এনেছি, আমি যা বলবো তাই করতে হবে তোমাকে। যদি না করতে পারো তাহলে সেনাবাহিনীর অফিসার থেকে বাদ দিয়ে দিব, এটা মনে রাখবে। সরি স্যার, বাদ দিতে হবে না, আমি এখনই কিছু একটা বানিয়ে নিয়ে আসছি। এই বলে চলে আসলাম রান্নাঘরে। পাউরুটি আর ডিম দিয়ে স্পেশাল একটা রুটি বানিয়ে নিয়ে চলে আসলাম প্রধানমন্ত্রীর কাছে। স্যার, এই নেন, খাবার তৈরি করে ফেলেছি। বাহ, তুমি তো অনেক ফার্স্ট। যাও এটা আমার মেয়ের রুমে দিয়ে আসো, ওই যে ওইটা আমার মেয়ের রুম। আমি আর কিছু না বলে চলে আসলাম উপরে। ম্যাম, আসতে পারি? মেয়েটা আমার দিকে এক নজর তাকিয়ে বলতে লাগলো, আসো। তা আমার জন্য কি খাবার তৈরি করে এনেছো বলো তো দেখি। ম্যাম, এটা হচ্ছে স্পেশাল পাউরুটি। একবার খেলে 10 বার ওয়াশরুমে যেতে হবে। তোমার কথার মানে বুঝলাম না। আর এই বাড়িতে নতুন রান্নার কাজে এসেছো নাকি? না ম্যাম, আমি আপনার বডিগার্ড হিসেবে এসেছি। সবাই কাজে ব্যস্ত তো, তাই আমি আপনার এক খাবারটা তৈরি করেছি। একটু খেয়ে দেখবেন কেমন হয়েছে খাবারটা। ওয়েট, আমি ফ্রেশ হয়ে আসছি, আর তুমি এইখান থেকে একটু নড়বে না, এই বলে দিলাম। আমি ওয়াশরুম থেকে এসে যেন তোমাকে এইখানেই দেখতে পাই। ঠিক আছে ম্যাম, আমাকে এইখানেই দেখতে পারবেন। এই বলে মেয়েটা চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে আসতেই আমি অবাক। এটা কোনো মেয়ে না, এটা তো পুরোই ছেলে। বাহ, তুমি তো খুব ভালো খাবার তৈরি করতে পারো। আজ থেকে তুমি আমার সব কিছু করবে। আমি আব্বুকে বলি তোমার বেতন আরো দ্বিগুণ করে দিব, চিন্তা করো না। ঠিক আছে ম্যাম। আচ্ছা ম্যাম, আপনাকে একটা প্রশ্ন করতে পারি, যদি রাগ না করেন? ঠিক আছে, তোমার খাবারটা ভালো হয়েছে বলে একটা প্রশ্ন করার সুযোগ দিলাম। যদি খারাপ হতো, খাবারটা আজকে তোমার কপালে যে কি লেখা ছিল আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আচ্ছা ম্যাম, আপনি কি ছেলে না মেয়ে? আই মিন, আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি মেয়ে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ছেলে। হোয়াট রাবিশ! আমাকে
এই কথা বলার তুমি কে? আমার যা ইচ্ছা তাই পড়বো, তাতে তোমার কি? এই বাড়ি থেকে বের হওয়ার খুব শখ হয়েছে তাই না? দাঁড়াও, আমি এখনই আব্বুকে বলতেছি তোমার কথা। সরি ম্যাম, আমাকে মাফ করে দেন। আর আপনি তো বলেছেন রাগ করবেন না, তাহলে আপনি রাগ করতেছেন কেন? আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পারেন আপনি ছেলে না মেয়ে। আমি এখন গেলাম। এই দাঁড়া বলতেছি, আর একটু এদিকে আয়, তোর সাথে কথা আছে আমার। আমি খাদিজার সামনে যেতেই খাদিজা আমার গালে 2টা চড় মেরে বলতে লাগলো, সরি রে, এটা যে তোর কাল আমি বুঝতে পারি নাই, সরি। খাদিজার কথা শুনে তো আমার চোখ মুখ লাল হয়ে গেছে। এটা দেখে খাদিজা কিছুটা ভয় পেয়ে আমার সামনে থেকে কিছুটা দূরে সরে গিয়ে বলতে লাগলো, এখন তুই তোর রুমে যেতে পারিস। 9:45 আমি ঘর থেকে বের হব কলেজের উদ্দেশ্যে, গাড়ি যাতে রেডি থাকে। ঠিক আছে ম্যাম। এই বলে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে ব্যাগ থেকে ফোনটা বের করতেই দেখতে পেলাম ডেভিলের একটা মেসেজ। চলুন শুনে আসি ডেভিল কি মেসেজ করেছিল। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আজকে ঠিক রাত 1টায় প্রধানমন্ত্রীর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওইখান দিয়ে ড্রাগস পাচার হবে। তবে শুনেছি এই পাচারের সাথে প্রধানমন্ত্রীর মেয়ের হাত আছে। আপনি তো ওই বাড়িতে আছেন, একটু খোঁজ খবর নিয়েন। ডেভিলের মেসেজের রিপ্লাই দিয়ে ফোনটা বন্ধ করে রেখে দিলাম আবারও বেগে। এই ডেভিলটাকে তো তাকে তো চিনতে পারলেন না তাই না? গল্পের সাথে থাকেন, চিনতে পারবেন। কিছুক্ষণ রেস্ট করে চলে আসলাম নিচে। গাড়িটা পরিষ্কার করে দাঁড়িয়ে আছি, এমন সময় প্রধানমন্ত্রীর ড্রাইভার এসে বলতে লাগলো, স্যার কেমন দেখলেন আমাদের ম্যামকে? বলেছিলাম না একটুতেই রেগে যায়। আমি তো এই চাকরিটা ছেড়ে দিয়ে ভাবতেছি অন্য চাকরি নিব, কারণ এই বাড়িতে থাকতে হলে নিজের স্বাধীনতা কিছুই থাকবে না। না তো রাতে ঘুমোতে পারবো ঠিক মতো, না তো কিছু করতে পারবো। তা ঠিক বলেছেন, তবে বেশি দেরি নাই। আর আপনি চাকরি ছেড়ে দিয়েন না, আর কয়েকটা দিন অপেক্ষা করেন, আমি খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করছি। এই সব কথা বলতেছি এমন সময় খাদিজা ম্যাম এসে বলতে লাগলো, এই, তোমাদের এই বাসায় বেতন দিয়ে রেখেছি কাজ করার জন্য, গল্প করার জন্য না। তাই বলতেছি, আর যদি দেখি কোনোদিন গল্প করতে, দুইজনকে বাড়ি থেকে বের করে দিব। এই নেন ম্যাম, আপনার বাপের চাকরি আপনি করেন, আমি করব না। শালার এক চাকরি করি, নিজের স্বাধীনতা বলতে কিছুই নেই। আমি গেলাম, আর কখনোই আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। এই বলে ড্রাইভার চলে গেল। আমিও ম্যামকে নিয়ে চলে আসলাম কলেজের সামনে। গাড়িটা দাঁড় করাতেই খাদিজা ম্যাম বলতে লাগলো, শোন, আমি 2টা পর্যন্ত ক্লাস করব, ততক্ষণ তুই এইখানেই দাঁড়িয়ে থাকবি। যদি দেখি গাড়ি রেখে কোথাও গিয়েছিস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। এই বলে খাদিজা ম্যাম চলে গেল কলেজের ভিতরে। গাড়িটা এক সাইডে রেখে পাশের চায়ের দোকানে চলে আসলাম। চাচা, 1 কাপ চা দিন তো। বাবা, তুমি এই দেমাগি মেয়ের ড্রাইভার হলে? চিন্তা করো না, কয়েকদিনের ভিতরে তোমার এমন অবস্থা করবে যে এই চাকরি ছেড়ে তোমাকে পলাতে হবে। চাচা, আপনি হয়তো আমাকে চিনেন নাই, কয়েকদিন যাক, এই মেয়ের দেমাগ কীভাবে ভাঙতে হয় আমি তা ভালো করেই জানি। এই বলে চা খেয়ে চলে আসলাম গাড়ির সামনে। পাশে তাকিয়ে দেখি একটা ভিক্ষুক টাকা নিতেছে আর কলেজের মেয়েদের হাতে কী যেন দিতেছে। ভালো করে খেয়াল করে দেখলাম মেয়েগুলোকে ড্রাগস দিচ্ছে আর টাকা নিচ্ছে। আমিও না দেখার ভান করে দাঁড়িয়ে রইলাম। কলেজ শুরু হতেই সব মেয়ে চলে গেল কলেজের ভিতরে। এইদিকে ভিক্ষুকটাও চলে যেতে লাগলো। আমিও তার পিছু নিতে নিতে চলে আসলাম অনেকটা দূরে। আমাকে তার পিছু করতে দেখে উঠিয়ে দিল দৌড়। আমিও ভিক্ষুকটার পিছনে পেছনে দৌড়াতে লাগলাম। কিছুক্ষণের পর অলিগলি দিয়ে কোথায় যেন চলে গেল ভিক্ষুকটা। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে পেলাম না, তাই আবারও চলে আসলাম কলেজের সামনে। এসে দেখে আরেকটা ভিক্ষুক বসে আছে। আমাকে দেখে যে চলে যেতে যাবে এমন সময় বলতে লাগলাম, এই যে স্যার, আমাকে বলতেছেন নাকি? এইখানে তুই ছাড়া অন্য কেউ আছে নাকি দেখতো। তা তোর হাতে ওইগুলো কি দেখি? স্যার, এইগুলো আমার খাবার, এইগুলো আপনাকে দেখতে হবে না। ভিক্ষুকের হাতটা টিপ দিয়ে ধরে
দাঁতটা কটমটিয়ে বলতে লাগলাম, দিবি কি না বল সেটা, এত কিছু জানতে চাই না তোর মুখ থেকে। এই নিন স্যার। ড্রাগসগুলো পকেটে ভরে নিলাম। কী রে, এইগুলো বিক্রি করার জন্য কে বলেছে? সত্যি করে বল, তা না হলে তোকে এইখানেই পুঁতে রেখে দেব। স্যার, প্রধানমন্ত্রীর মেয়ে আমাদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন। আপনার সাথে যদি আমাকে দেখে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এই নে আমার নাম্বার, আজকে রাতে যোগাযোগ করবি, তা না হলে তোর খবর আছে, এই বলে দিলাম। যা এখন এইখান থেকে। ভিক্ষুকটা চলে গেলাম। দুপুর 1টা, আমি গাড়িতে বসে আছি। এমন সময় খাদিজা ম্যাম আসলো, আমাকে ডাক দিয়ে বলতে লাগলো, এই নে, এখানে 1000 টাকা আছে। সামনের দোকান থেকে আমাদের জন্য 10 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবি। বাকি যে টাকা থাকবে ওই টাকা তুই রেখে দিস। সরি ম্যাম, আমি আপনার টাকা রাখতে পারবো না, বাকি যে টাকা থাকবে ওইটা আপনাকে এনে দিয়ে দেব। এই বলে চলে আসলাম বিরিয়ানির দোকানে। মামা 10 প্যাকেট বিরিয়ানি দেন তো। এই নিন মামা 10 প্যাকেট বিরিয়ানি, আর কিছু লাগবে নাকি? না, আর কিছু লাগবে না। এই বলে বাকি টাকা নিয়ে চলে আসলাম কলেজের সামনে। এসে দেখি খাদিজা ম্যাম কয়েকটা ছেলের সাথে কথা বলতেছে। আমাকে দেখে বলতে লাগলো, এই সবাই শোন, এটা হচ্ছে আমার নতুন বডিগার্ড। এই তোর পরিচয়টা দিয়ে দে সবাইকে। আর এই নে তোর জন্য 1 প্যাকেট বিরিয়ানি। আর বাকি যারা আছিস সবাই সবগুলো নিয়ে নে। ম্যাম এখন কি আরও কোনো কাজ আছে নাকি বাড়িতে চলে যাবেন? এখন বাড়িতে চলে যাব, বিকেলে আসব। এই রাজীব, আমি চাই রে আজকে বিকেলে দেখা হচ্ছে আড্ডাখানায়। তোর বডিগার্ডকেও সাথে নিয়ে এসেছিস? আমাদের সাথে না হয় আড্ডা দেবে, আমরা তো সেম বয়সী মনে হচ্ছে। আর যাই করিস না কেন, মালটা কিন্তু সেই, আমার কাছে খুব ভালো লেগেছে। খাদিজা, তোর বডিগার্ডের সাথে আমাকে প্রেম করতে দিবি রে? যা ইচ্ছা করতে পারিস, আমার কোনো সমস্যা নেই। আমার বডিগার্ড মানে তোদেরও বডিগার্ড। আজকে যাই, তাহলে বিকালে আসবো। এই চল এখন। আমি কিছু না বলে খাদিজা ম্যামকে ড্রাইভ করে নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই কাজের লোকটা এসে দরজা খুলে দিল। খাদিজাকে দেখে বলতে লাগলো, ম্যাম, আপনার বাবা তো একটু অফিসে গেছে, বলেছে আপনি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিতেন। আমি আপনার রুমে খাবার রেখে এসেছি। ঠিক আছে, আর খাবার গরম আছে তো নাকি? যদি খাবার ঠান্ডা থাকে তাহলে তোর খবর আছে, মনে রাখিস। আমি গেলাম এখন। খাদিজা ম্যাম চলে গেল। এইদিকে আমি ঘরে ঢুকতে যাব, এমন সময় কাজের লোকটা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাবা, তুমি আর যাই করো না কেন, এই মেয়ের পাল্লায় পড়ো না কখনো। একবার যদি পড়ে যাও তোমার জীবন কিন্তু শেষ হয়ে যাবে, এই বলে দিলাম। চিন্তা করবেন না, আমি এমন কিছুই করব না। তবে এই বাড়িতে যখন একবার পা রেখেছি তখন তো সবাইকে ঠিক করেই ছাড়বো, এই বলে দিলাম। এই বলে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে বসে ফোন টিপছি। এমন সময় খাদিজা ম্যাম আমার রুমে এসে বলতে লাগলো, এই শোন, আমার বান্ধবী যা যা বলবি তাই তাই করবি। যদি তোর নামে কোনো কথা শুনি তাহলে মনে রাখিস তোর কপালে শনি আছে, এই বলে দিলাম। ঠিক আছে ম্যাডাম, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। এখন তো কোনো কাজ নেই, আমি একটু ঘুমাবো, যদি অনুমতি দিতেন। ঠিক আছে ঘুমা, তবে একটা কথা, 5টার আগে উঠতে হবে। আমি আবার বাইরে যাব। যদি 5টার পর উঠিস তাহলে তোর শাস্তি হবে, মনে রাখিস। এখন গেলাম আমি। খাদিজা চলে গেল। এইদিকে আমি দরজাটা লাগিয়ে ফোনটা বের করে ডেভিলকে ফোন দিলাম। হ্যালো ডেভিল, তোর ফোনে দেখ 2টে ছবি পাঠিয়েছি। আজকে রাতে এই 2জনকে ধরে নিয়ে আসবি ডেরাই। আমি রাত 2টা বা 3টার দিকে আসবো। ঠিক আছে ভাই, আর একটা কথা জানতে পেরেছি, প্রধানমন্ত্রী নাকি কালকে রাতে কয়েক শত মেয়ে পাচার করবে। মেয়েগুলোকে তো বাঁচাতে পারবো, কিন্তু প্রধানমন্ত্রীকে যদি ধরি তাহলে আমাদের প্ল্যানটা আর কাজে লাগবে না। প্রধানমন্ত্রীকে দিয়ে বাকি যে দেশের মাফিয়ারা আছে তাদেরকে ধরতে পারবো বাংলাদেশে এনে। তবে তোর একটা কাজ করতে হবে। এটা আমি রাতে এসে সব কিছু খুলে বলবো কি কি করতে হবে। এখন রাখছি তাহলে, এই বলে ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। বিকেল 4টা 55 মিনিট। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি
4:55 বাজে। এই রে, 5টা তো বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যাই, না হলে আবার কপালে শনি আছে। এইসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি প্রধানমন্ত্রী এবং তার মেয়ে সোফায় বসে আছে। আসসালামু আলাইকুম ম্যাম, আপনি কখন যাবেন বাইরে? 5টা 10-এ বের হব, তুই গাড়িটা রেডি কর তাড়াতাড়ি, আমি আসছি এখনই। ঠিক আছে ম্যাম। এই বলে চলে আসলাম বাইরে। গাড়িটা পরিষ্কার করে বসে আছি। কিছুক্ষণ পর খাদিজা ম্যাম গাড়িতে এসে বসতেই বলতে লাগলাম, ম্যাম কোথায় যাব? যদি একটু লোকেশনটা বলতেন খুব ভালো হতো। কলেজ মাঠে চল, আর রাত 10টায় আসবো এখান থেকে। ততক্ষণ তুই যা খুশি করতে পারিস, তোকে কিছু বলবো না। গাড়িটা ড্রাইভ করে চলে আসলাম কলেজ মাঠে। এসে দেখি খাদিজা ম্যামের সকল বান্ধবীরা বসে আছে। গাড়ি থেকে নেমে দরজাটা খুলে দিতেই খাদিজা ম্যাম নেমে চলে গেল। এইদিকে আমি গাড়িটা নিয়ে চলে আসলাম RS গ্রুপ অফ কোম্পানির অফিসের সামনে। গাড়িটা পার্কিং করে চলে গেলাম ভিতরে। আমাকে দেখে সবাই সালাম দিতে লাগলো। আমিও সালামের উত্তর নিয়ে সোজা চলে আসলাম আব্বুর কেবিনে। আব্বু, আসতে পারি? আয়। তা তোর এই অবস্থা কেন, আর এখন কোথা থেকে এসেছিস? সেসব এখন জানতে হবে না। আমি একটা গুরুত্বপূর্ণ মিশনে আছি। তুমি প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে বলো যাতে কালকে রাত 12টায় তোমার সাথে একটা মিটিংয়ে বসতে। ওইখানে আমিও থাকবো। ওনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ঠিক আছে, বলে দিবনি। তা তুই কি এখন চলে যাবি নাকি এখানেই থাকবি? এখন চলে যাব, আমার আরও কাজ রয়েছে। এই বলে চলে আসলাম বাইরে। খাদিজা ম্যামের গাড়িরে নিয়ে সোজা চলে আসলাম ডেরায়। গাড়ি থেকে নামতেই কিছুটা দূরে দেখতে পেলাম একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তাই আর ভেতরে গেলাম না, আবারও ড্রাইভ করে চলে আসলাম খাদিজা ম্যামের কাছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8:45 বাজে। এটা দেখে খাদিজা ম্যামকে বলতে লাগলাম, ম্যাম আমার খুব ক্ষুধা লাগছে, আমি একটা হোটেল থেকে কিছু খাবার খেয়ে আসি, আপনি থাকেন তাহলে। খাদিজা, তুই এইখানেই থাক, আমি তোর ড্রাইভারকে নিয়ে একটু ঘুরে আসি। তোর ড্রাইভারকে সেই লাগছে আমার। ঠিক আছে যা, আর তাড়াতাড়ি চলে আসবি কিন্তু, তা না হলে আবার বাসায় যাইতে দেরি হয়ে যাবে। 10টার মধ্যে চলে আসবো, তুই কোনো চিন্তা করিস না। এই যে নায়ক সাহেব, চলেন এখন যাই। রিয়া নামের মেয়েটাকে নিয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। কিছু খাবার অর্ডার করে বসে আছি। এমন সময় রিয়া বলে উঠল, এই যে মিস্টার মেঘ চৌধুরী, আপনি তো সেনাবাহিনীর চাকরি করেন তাই না? রিয়ার মুখ থেকে এই কথা শুনে কিছুটা অবাক হয়ে বলতে লাগলাম, আপনি কি করে জানেন যে আমি সেনাবাহিনীর অফিসার? আর আমার পরিচয় কাউকে বলেন নাই তো? না, কাউকে বলি নাই। এই যে আমার আইডি কার্ড, আমিও আপনার মতো মিশনে এসেছি। আমি একজন পুলিশ অফিসার, আমাকেও পাঠানো হয়েছে এই মিশনে। ও আচ্ছা, তাহলে দুইজনকেই মিলেমিশে কাজটা শেষ করতে হবে। আপনি কিছু প্রমাণ পেয়েছেন নাকি খাদিজা ম্যামের? তার 2জন লোক আছে, প্রতিদিন ভিক্ষুক সেজে কলেজের সামনে থেকে মেয়েদের ড্রাগস সাপ্লাই করে। তাদেরকে ধরে নিয়ে যাব আজকে রাতে। আপনার ধরে নিয়ে যেতে হবে না, আমার অফিসাররা ধরে নিয়ে গেছে। এখন আপনাকে কিছু কথা বলি। আজকে রাতে 12টা বা 1টার মধ্যে আপনার বান্ধবীকে ফোন দিয়ে বলবেন আমাকে যেন আপনার বাসায় পাঠিয়ে দেয়। ওইখান থেকে আমি আমার কাজে চলে যাব। ঠিক আছে, তাহলে যাইয়েন, আমি এখনই গিয়ে বলে দিবনে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করেন। খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে বাইরে যেতেই দেখতে পেলাম সেই গাড়িটা, যেটা আমার পিছু করছিল। আচ্ছা রিয়া, ওই যে সাদা কালারের মাইক্রো গাড়িটা দেখতেছো না, ওইটার সকল ডিটেলস বের করে আমাকে পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপে। ওইটা আমার গুপ্তচরের গাড়ি, আমি পাঠিয়েছিলাম আপনার পিছু নিতে। এখন যেহেতু আপনার পরিচিত হয়ে গেছি, তাহলে তাকে বলে দিবনে যাতে আপনার পিছু না করতে। তাই করেন। এই বলে দুইজন গাড়ি করে চলে আসলাম কলেজ মাঠে। গাড়ি থেকে নামতেই রিয়া আমার হাত জড়ি ধরে হাঁটতে লাগলো। খাদিজা ম্যামের কাছে যেতেই বলতে লাগলো, খাদিজা, তোর ড্রাইভারকে প্রতিদিন রাতে আমার লাগবে, তুই কিন্তু মানা করবি না। এই ড্রাইভারের মধ্যে তুই এমন কি দেখেছিস বলতো যে তোকে ড্রাইভার কি লাগবে? এটা না হয় তোকে বলবো না ফোন দিয়ে, তবে আমি যখন ফোন দিব তখনই পাঠিয়ে দিবি। জানো, আই লাভ ইউ। এখন তুমি গাড়িতে চলে যাও। ঠিক আছে, যাচ্ছি।
এই বলে চলে আসলাম গাড়িতে। চলুন শুনে আসি তাদের মধ্যে কি কথা হচ্ছে। সত্যি করে বলতো, ড্রাইভারটা তোকে কি এমন করেছে যে তার জন্য পাগল হয়ে গিয়েছিস তুই? কি যে তোকে বলি, তোর ড্রাইভারটা সেই হট। ওর পুরো শরীর দেখে আমি শিহরিত। এক কথায় বলতে গেলে সিক্স প্যাক। তবে আমার জিনিসের উপর তোরা একটাও কিন্তু নজর দিবি না। ভালোই তো রে, সেই একটা মাল পেয়েছিস, কিন্তু আফসোস হচ্ছে ওর গাড়ি নেই। তুই তো আবার গাড়ি ছাড়া চলতে পারিস না। ভালোবাসা হলে দামি দামি গাড়ি কি রিক্সা দিয়েও চলা যায়। তা ঠিক বলছিস। এখন খাদিজা, আমরা যাই রে, অনেক রাত হয়েছে, 10টার উপর বাজে। ঠিক আছে যা, আমিও চলে যাই, কালকে সকালে কলেজে দেখা হচ্ছে। এই বলে খাদিজা ম্যাম চলে আসলো গাড়িতে। গাড়িটা স্টার্ট দিয়ে ড্রাইভ করতে লাগলো। কিছু দূর যেতেই খাদিজা ম্যাম বলতে লাগলো, কি রে, রিয়ার সাথে কি এমন হয়েছে যে রিয়া তোর প্রতি এতটা দুর্বল হয়ে গেছে? সত্যি করে বলতো, হোটেলে খাবার খাইতে গেছিলি নাকি অন্য কিছু? আপনার মন যেটা বলে ওইটাই করতে গিয়েছিলাম। তা আপনি এসব জানতে চাইতেছেন কেন? আপনি তো আর যান নাই আমার সাথে। রিয়া যদি তোকে ফোন দেয় তাহলে তুই বলবি যেতে পারবো না। কেন? আপনার বান্ধবীকে তো আমার খুব পছন্দ হয়েছে। ভাবতেছি আপনাদের বাসার চাকরি ছেড়ে দিয়ে রিয়ার বডিগার্ড হয়ে যাব, যাতে সবসময় ওর কাছে থাকতে পারি। ঠিক আছে, দেখা যাইব তুই কিভাবে আমাদের বাসা থেকে যাস। কোনোভাবেই তোকে রেখে দিব না, এইটা মনে রাখিস। মুচকি একটা হাসি দিয়ে ড্রাইভ করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই কাজের লোক এসে দরজাটা খুলে দিল। খাদিজা নিচে না দাঁড়িয়ে হনহন করে হাঁটতে হাঁটতে চলে গেল তার রুমে। এটা দেখে প্রধানমন্ত্রী বলতে লাগলো, মেঘ, বাইরে কিছু হয়েছে নাকি? খাদিজাকে দেখে মনে হচ্ছে সে অনেক রেগে আছে। কই, বাইরে তো কিছু হয় নাই স্যার। আপনি চাইলে খাদিজা ম্যামকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, আমি এখন রুমে যাই, ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, যাও তাহলে, ফ্রেশ হয়ে নিচে আসো, তোমার সাথে কথা আছে আমার অনেক। আচ্ছা স্যার। এই বলে চলে আসলাম রুমে। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখি খাদিজা তার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতেছে। আমি যেতেই খাদিজা ম্যাম উঠে চলে গেল রান্নাঘরে। স্যার, খাদিজা ম্যাম কান্না করছিল কেন? তোমাকে এই বাড়িতেই থেকে যেতে হবে আমার মেয়ের বডিগার্ড হিসেবে, যতদিন আমি প্রধানমন্ত্রী আছি ততদিন। কিন্তু স্যার, আমার চাকরির কি হবে? আপনার মেয়ের বডিগার্ড হয়ে থাকলে তো আমার আর চাকরি করা লাগবে না। তোমার চাকরি করতে হবে না, তোমার চাকরির বেতন আর বডিগার্ডের বেতন মিলিয়ে তোমাকে 3 লক্ষ টাকা দিব প্রতি মাসে। সরি স্যার, আমাকে মাফ করবেন। আমি পারবো না চাকরি ছাড়তে। আমি এইখানে আপনার কথায় এসেছি, তাই বলে এই না যে আপনার কথায় আমি চাকরি ছেড়ে দিয়ে আপনার মেয়ের বডিগার্ড হয়ে থাকবো। ঠিক আছে, তোমাকে চাকরি ছাড়তে হবে না, তবুও তুমি এই বাড়ি থেকে যেও না। চলো খাওয়া দাওয়া করে নেই। চলেন। খাওয়া দাওয়া করে বসে আছি। রাত প্রায় 12টা। এমন সময় খাদিজা ম্যামের ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে একটু উকি দিয়ে দেখতে লাগলাম কে ফোন দিয়েছে। রিয়ার নাম্বারটা স্ক্রিনে ভাসতেছে। ম্যাম, আপনার ফোন এসেছে, রিসিভ করব নাকি? রিসিভ কর, হয়তো রিয়া ফোন করেছে। আসসালামু আলাইকুম রিয়া। ওয়ালাইকুম সালাম। খাদিজার কাছে ফোনটা দেন, তাকে বলতেছি আমি আপনাকে যেন পাঠিয়ে দেয়। খাদিজা ম্যাম, এই নেন, রিয়া কথা বলবে আপনার সাথে। রিয়া বল, কি বলবি? তোর বডিগার্ডকে আমাদের বাসায় পাঠিয়ে দে, একটু দরকার আছে। এত রাতে যেতে পারবে না। আর কি এমন দরকার যে তুই এত রাতে তাকে ডাকছিস? আছে একটা দরকার, তুই পাঠিয়ে দে প্লিজ বান্ধবী, মানা করিস না। ঠিক আছে, আমিও আসছি তার সাথে। এই বলে খাদিজা ম্যাম ফোনটা কেটে দিল। আমি ওইদিকে খেয়াল না করে টিভি দেখতেছি। এমন সময় খাদিজা ম্যাম বলে উঠল, চল এখনই রিয়াদের বাসায় যাব, একটু কাজ আছে। ঠিক আছে ম্যাম, চলেন। এই বলে খাদিজা ম্যামকে নিয়ে চলে আসলাম রিয়াদের বাসায়। কলিং বেল দিতেই রিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রিয়া কোথায়? তাকে একটু ডেকে দেন তো। রিয়া তার রুমেই আছে, তোমরা তার রুমে যাও, আমি তোমাদের জন্য কফি নিয়ে আসছি।
ঠিক আছে আন্টি। এই বলে চলে আসলাম রিয়ার রুমে। তিনজন বসে আছি সোফায়। রিয়াকে ইশারা করতেই রিয়া বলতে লাগলো, খাদিজা, একটা জিনিস আনছি, খাবি তুই? কি জিনিস সেটা তো বলবি। খাইলে বুঝতে পারবি কি জিনিস এটা। রিয়া তার ডয়ার থেকে একটা বোতল বের করে খাদিজাকে দিয়ে দিল। কি রে, এটা কোথা থেকে পেলি? অনেকদিন আগে খেয়েছিলাম, যাক ভালোই হয়েছে। আমি কিন্তু পুরোটা খাবো। ঠিক আছে, খা তুই, আমি তোর বডিগার্ডের সাথে একটু এটিস পিটিস করি। রিয়া আমার পাশে বসে পড়ল। এইদিকে খাদিজা পুরোটা খেয়ে মাতাল হয়ে বলতে লাগলো, রিয়া, আমার অনেক ঘুম পাচ্ছে রে, আমি ঘুমাই। আর বডিগার্ড, তুমি বাসায় চলে যাও। আব্বু জিজ্ঞাসা করলে বলবে যে আমি রিয়াদের বাসায় ঘুমিয়ে গিয়েছি। ঠিক আছে ম্যাম। খাদিজা ঘুমিয়ে গেল। এইদিকে আমি রিয়ার সাথে কথা বলে গাড়িটা নিয়ে চলে আসলাম রাস্তায়। কি রে ডেভিল, দুই শালাকে ধরে এনেছিস তো? ধরে এনেছি। ওই তো শালারা ভেতরে আছে, যা গিয়ে দেখ। আমি চলে আসলাম দুইটার কাছে। কে রে, এখন সত্যি করে বলবি নাকি মেশিন গানের গুলি খাবি? বল কোনটা, তাড়াতাড়ি বল। ভাই সত্যি বলতেছি, আমরা টাকার বিনিময়ে প্রধানমন্ত্রীর কাজ করতে দেই। আর সব থেকে বড় স্কলগার হচ্ছে তার মেয়ে। বিভিন্ন দেশ থেকে ড্রাগস আনে আর ড্রাগসের বদলে মেয়ে দিয়ে দেয়। যদি 1 কেজি ড্রাগস আনে তাহলে 500 মেয়ে দিতে হয় তাদের। আর এর বেশি কিছু জানি না। আবার কবে ড্রাগস কিনবে জানিস নাকি? জানলে তাড়াতাড়ি বল। 3 দিন পর আবার ড্রাগস কিনবে এবং 1000 মেয়ে পাচার করবে। ড্রাগস ডিলার এখন অনেক হয়ে গেছে, বেশি দামও নিতেছে, তাই 1000 মেয়ে নিবে এবার। সমস্যা নাই, তোদের এখন ছেড়ে দেব। আর তোরা যেইভাবে কাজ করতি ওইভাবেই এই 3 দিন করবি। তা না হলে তোদের সোজা উপরে পাঠিয়ে দিব, মনে রাখিস। এই ডেভিল, তুই এই দুইজনকে ছেড়ে দিয়ে আয়। ভাই, ছেড়ে দিলে তো ওরা ওদের বসের কাছে সব কথা বলে দিবে, তখন তো তাদের বস আরো সাবধান হয়ে যাবে। বলে দিবে না, আর যদি বলে দেয় তাহলে এক কাজ কর, আমার কেবিনে গিয়ে ডয়ারের ভিতরে দেখবি 2টা ট্যাবলেট আছে, ওই 2টা ট্যাবলেট নিয়ে আয়। ট্যাবলেট দিয়ে কি হবে ভাই? আমি তো কিছুই বুঝতেছি না। আপনি কি করতে চাইতেছেন তাদের? আমি কি করতে চাইতেছি একটু পরেই দেখতে পারবি। এখন তোকে যেটা বলছি ওইটাই কর। এটা বলতেই ডেভিল চলে গেল। আমিও তাদের সাথে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর ডেভিল ট্যাবলেটটা নিয়ে এনে দিতেই দুইজনের হাতে দিয়ে বলতে লাগলাম, এই ট্যাবলেটটা খেয়ে নে। এটা কিসের ট্যাবলেট ভাই? খাইতে বলছি খা, তা না হলে গুলি করে মেরে ফেলবো। খাইতেছি। ট্যাবলেটটা খেয়ে ফেলল দুইজন। ডেভিল, এখন তুই এই দুইজনকে যেখান থেকে নিয়ে এসেছিস ওইখানে দিয়ে আয়। এই ট্যাবলেটটা দিয়ে কি কি হবে আমি বলে দিতেছি পরে তোকে। ঠিক আছে ভাই। আমিও চলে আসলাম গাড়িতে। গাড়িটা স্টার্ট দিয়ে সোজা চলে আসলাম প্রধানমন্ত্রীর বাসায়। কলিং বেল দিতেই প্রধানমন্ত্রী এসে দরজা খুলে দিল। আমাকে একা দেখে বলতে লাগলো, মেঘ, খাদিজা কোথায়? সে তো তোমার সাথে গিয়েছিল রিয়াদের বাসায়, এখনো আসলো না যে? স্যার, খাদিজা ম্যাম ওইগুলো খেয়ে মাতাল হয়ে ঘুমিয়ে গেছে। পরে রিয়া ম্যাম বলেছে আমাকে চলে আসতে, তাই চলে এসেছি। ও আচ্ছা, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, সকাল সকাল গিয়ে খাদিজাকে নিয়ে আসবে তাদের বাসা থেকে। ঠিক আছে স্যার। এই বলে চলে আসলাম আমার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। সকাল 6টা। এমন সময় ফোনের রিংটোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই ওই পাশ থেকে খাদিজা ম্যাম বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তুই আমাকে এখানে রেখে চলে গেছিস কেন? এখনই আসবি, তুই এসে আমাকে নিয়ে যা। ম্যাম আসতেছি, এত রাগ করেন কেন? আপনি তো মদ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলেন, এতে আমি কি করতে পারি? এই বলে ফোনটা কেটে দিয়ে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে সোজা চলে গেলাম রিয়াদের বাসায়। কলিং বেল দিতেই রিয়া এসে দরজাটা খুলে দিল। কি ব্যাপার মেঘ, এত সকালে তুমি এখানে? আর বললেন না, প্যারা আর ভালো লাগে না। আপনার বান্ধবী ফোন দিয়ে বলেছে এখনই আসার জন্য, তাই চলে এসেছি। আপনার বান্ধবীকে ডেকে দেন, তাকে নিয়ে আবারও বাসায় যেতে হবে।
খাদিজা, এই খাদিজা, মেঘ এসেছে, তাড়াতাড়ি নিচে আয়। খাদিজা ম্যাম নিচে আসতেই তাকে নিয়ে চলে আসলাম বাসায়। খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় খাদিজা ম্যাম এসে বলতে লাগলো, এই কালকে রাতে আমি ওই বাসায় ঘুমিয়েছিলাম, আমাকে ডেকে নিয়ে আসলে কি হতো বলতো? আপনাকে যদি ওই সময় ডাক দিতাম তাহলে হয়তো আপনি আমার মাথা ফাটিয়ে দিতেন। আপনার বান্ধবীর হাতে কামড় মারছেন ওই সময়। রিয়া তো আমাকে কিছু বললো না, আমি যে তার হাতে কামড় দিছি এসব। কলেজে তো যাইতেছে নেই, আপনার বান্ধবীকে গিয়ে জিজ্ঞাসা করেন, তাহলেই বলবে। আর আমি আপনার বডিগার্ড, এই না যে আমার উপর যা তা অত্যাচার করবেন আপনি। তুই আমার কিনা গোলাম, তোর সাথে আমি যা ইচ্ছা করতে পারি, এতে তুই বাধা দেওয়ার কে? এখন বেশি কথা না বলি, চল আমার সাথে, কলেজে দেরি হয়ে যাচ্ছে। চলেন যাই তাহলে। এই বলে খাদিজা ম্যামকে নিয়ে চলে আসলাম কলেজের সামনে। খাদিজা ম্যামকে যেতেই রিয়াকে ফোন দিয়ে সব কিছু বলে দিলাম, যাতে খাদিজা ম্যামকে বলে তার হাতে কামড় দিয়েছে কালকে রাতে। কি রে রিয়া, কালকে রাতে তোর হাতে আমি কামড় দিয়েছিলাম নাকি? দিয়েছিলি, তোকে বলি নাই তুই কষ্ট পাবি বলে। এখন এসব বাদ দিয়ে আমার সাথে ক্যান্টিনে চল, ওইখানে একটা পাগলকে বেঁধে রেখেছে। কি বলিস? তাড়াতাড়ি চল, গিয়ে দেখি। খাদিজা, রিয়া এবং তার বাকি বন্ধুরা চলে গেল ওইখান থেকে ক্যান্টিনে। গিয়ে দেখে কয়েকটা ছেলে একটা ভিক্ষুককে বেঁধে রেখেছে। এটা দেখে খাদিজা বলতে লাগলো, এই তোমরা এই পাগলটাকে বেঁধে রেখেছো কেন? এখনই ছেড়ে দাও বলছি, তা না হলে তোমাদের নামে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিতে বাধ্য হব। বিচার দেন, সমস্যা নেই। এই ছেলেটাকে পুলিশের হাতে তুলে দিব। প্রতিদিন মেয়েদের ড্রাগ সাপ্লাই করে, আজকে এটা আমরা নিজের চোখে দেখেছি। এখন যদি বেশি কথা বলেন তাহলে আপনাকেও ধরে দিতে বাধ্য হব, আর বলবো যে এইসব কাজ আপনি করিয়েছেন এই পাগলটাকে দিয়ে। ঠিক আছে, বাধা দিব না, আপনি লোকটাকে ধরে দিতে পারেন, আমি পুলিশ ডাকছি। এই বলে খাদিজা থানায় ফোন দিয়ে কয়েকজন পুলিশকে ডেকে আনলো। কিছুক্ষণের মধ্যে সকল প্রমাণ নিয়ে পুলিশ চলে গেল। আমি গাড়িতে বসে আছি, এমন সময় খাদিজা ম্যাম এসে বলতে লাগলো, এই তাড়াতাড়ি থানায় চল তো, একটা কাজ আছে থানায়। ঠিক আছে চলেন ম্যাম। এই বলে খাদিজা ম্যামকে নিয়ে চলে আসলাম থানায়। আমি আর খাদিজা ম্যাম থানার ভিতরে ঢুকতেই এসআই আমাকে দেখে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার এবং ম্যাডাম। ওনাকে স্যার বলতে হবে না, উনি আমার বডিগার্ড। আপনারা যে লোকটাকে ধরে নিয়ে এসেছেন তাকে এখনই ছেড়ে দেন, সে আমার লোক। সরি ম্যাম, আমরা তাকে ছাড়তে পারবো না, কারণ আমরা সকল প্রমাণ পেয়েই তাকে ধরে নিয়ে এসেছি। আপনি যদি প্রধানমন্ত্রীকেও নিয়ে আসেন তাহলেও ছাড়বো না। ঠিক আছে, আপনার ব্যবস্থা আমি করছি। এই ড্রাইভার এখনই আব্বুকে ফোন দিয়ে বলতো এই থানায় আসতে। আপনার আব্বুর সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে, উনি আসলেও আমরা ছাড়তে পারবো না। কত টাকা লাগবে বল, এখনই দিচ্ছি তোকে টাকা। আমাকে ঘুষ দেওয়া? এই শালিনা, শাহিনা, ওনাকে লকআপে ভরে রাখো। আর যদি কেউ ছুটাতে আসে তাহলে বলবে পুলিশ ঘুষ দেওয়ার এবং তার হাতে গুলি করার কারণেই পুলিশ জেলে ঢুকিয়েছে। এত বড় মিথ্যা কথা! ঠিক আছে, আপনার একটা ব্যবস্থা করছি আমি, দেখে নিন। আপনাকে এসআই এর চেয়ার থেকে উঠাবই আমি। খাদিজাকে জেলের ভিতরে নিয়ে গেল। ধন্যবাদ এসআই হারুন সাহেব, আপনার কাছে তো সকল প্রমাণ আছে তাই না? যেগুলো আমি দিয়েছি ওইগুলোও আদালতে কালকে দিবেন, বাকিটা আমি একাই সামলে নিতে পারবো। আপনি একজন সেনাবাহিনীর অফিসার হয়ে আমাকে সাহায্য করতেছেন, ভাবতেই অবাক লাগতেছে। আপনি বসেন এইখানে, আপনার জন্য কফি আনতেছি। না, কফি আনার লাগবে না, কালকে আদালতেও উঠাবেন তখন আমাকে একটা ফোন দেন, আর জজ সাহেবের সাথে কথা বলে নিবনে। ঠিক আছে, এখন আপনি যেতে পারেন। আমি চলে আসলাম প্রধানমন্ত্রীর বাসায়। কলিং বেল দিতেই কাজের লোক এসে দরজা খুলে দিল। স্যার আছেন নাকি বাসায়? আছে, ভিতরে আসেন। বেশি কথা না বলে চলে গেলাম স্যারের কাছে। স্যার, আপনার মেয়েকে পুলিশ ধরে ফেলেছে ড্রাগ সাপ্লাই, পুলিশকে ঘুষ আর পুলিশের হাতে গুলি করার কারণে। ওনাকে থানায় বন্দি করে রেখেছে, কালকে আদালতে তুলবে। কি? আমার মেয়েকে পুলিশ ধরেছে? এত বড় সাহস এসআইর! তাকে যদি আমি তার চেয়ার থেকে লাথি দিয়ে না বের করে দিতেছি তাহলে আমিও কোনো প্রধানমন্ত্রী না। স্যার এখন কোনো কিছু করার নেই, এখন যদি কিছু করতে যান
তাহলে আদালত ভাববে আপনিও জড়িত আছেন ড্রাগস এবং মেয়ে পাচারের সাথে। এখন যদি আমি আমার মেয়েকে না বাঁচাই তাহলে তো আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। কোনো কিছুই শেষ হবে না, আমি আছি তো স্যার। এখন তো আর আপনার মেয়ে নাই, আমি অফিসে চলে যাচ্ছি, দেখি কিছু করতে পারি নাকি খাদিজা ম্যামের জন্য। ঠিক আছে, যাও তাহলে। আমি চলে আসলাম আমাদের বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলতে লাগলো, কিরে 2 দিন হয়নি বাসা থেকে বের হয়েছিস, এখনই শুটকি মাছ হয়ে গেছিস? অফিসে থাকলেও তো এমন ছিলি না। প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়েছিস, কই ভালো মন্দ খাওয়াবে, তা না করে আমার ছেলেটাকে শুকনো বিড়াল বানিয়ে দিয়েছে। আরে আম্মু, আমার কিছু হয় নাই, তুমি অযথা চিন্তা করতেছো কেন? এখন এক কাজ করো, আমার জন্য খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি ঘর থেকে। ঠিক আছে, যা, আমি এখনই খাবার রেডি করছি। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সোজা অফিসে চলে আসলাম। অফিসে আসতেই কর্নেল স্যার বলতে লাগলো, মেঘ, প্রধানমন্ত্রীর মেয়েকে নাকি জেলে নিয়েছো, এটা কি সত্যি নাকি মিথ্যা? স্যার, এটা সত্যি। প্রধানমন্ত্রীর মেয়ে পুলিশকে ঘুষ দিতে চাইছিল আর এসআইয়ের হাতে গুলি করেছে, এর জন্য পুলিশ তাকে হাজতে বন্দি করে রেখেছে। এই দেখো, প্রধানমন্ত্রী আমাকে অনবরত ফোন দিতেছে তার মেয়েকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য। এখন কি যে করি কিছুই বুঝতে পারতেছি না। স্যার, আপনি ফোন দিয়ে তাকে বলে দেন তাকে ছাড়ানো যাবে না, যেই কাজ করেছে এর জন্য তাকে আদালতে যেতেই হবে, এসব বলে দেন, বাকিটা কালকে দেখা যাবে। মেঘ, আমাদের উপর এক প্রকার প্রেশার পড়তেছে, তুমি কিছু একটা করো। আমি তোমার উপর সব ছেড়ে দিলাম, আর যেই কাজের জন্য পাঠিয়েছি সেই কাজ কতটুকু এগিয়েছে? স্যার, এখন যদি আমি প্রধানমন্ত্রীকে ধরে ফেলি তাহলে তাদের ধরতে পারবো না, তাই বলছিলাম কি প্রধানমন্ত্রীকে না ধরে তার মেয়েকে হাজতে রাখলেই প্রধানমন্ত্রীকে আমাদের হাতের মুঠোয় আনা যাবে। যেটা ভালো হয় ওটাই করো, আমি তেমন কিছু জানি না, তোমার উপর সব কিছু ছেড়ে দিলাম। ঠিক আছে স্যার, আমি এখন যাইতেছি। আর আমার জন্য একটা নতুন সিম লাগবে, যেটা দিয়ে যাকেই ফোন দিই তার ফোনে যাতে অন্যান্য দেশের নাম্বার শো করে। ঠিক আছে, আমি তোমাকে রাতে দিয়ে দেব। আমার কাছে এমন একটা সিম আছে বাড়িতেই। আমি চলে আসলাম থানায়। এসে দেখি খাদিজাকে জেলের মধ্যে শুকনো একটা রুটি দিয়েছে। এসআই সাহেব, লকআপের চাবিটা দেন তো আমার কাছে। এই নেন চাবি। আমি চাবিটা নিয়ে চলে আসলাম ভিতরে। ম্যাম, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আপনি খাবারগুলো খেয়ে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন তো, তাহলে আমি আপনাকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করব। তুই বডিগার্ডের মতো থাকবি, আর তোর এমন কি পাওয়ার আছে যে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবি? যেখানে প্রধানমন্ত্রী নিয়ে যাইতে পারে নাই সেখানে তুই তো মাত্র একজন সামান্য চাকর। আগে খাবারগুলো খেয়ে নেন, এরপর দেখতে পাবেন কীভাবে নিয়ে যায় আপনাকে। খাদিজা খাবারগুলো খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ হতেই আমি আবারও বলতে লাগলাম, আমি জানি ম্যাম আপনি ড্রাগ সাপ্লাই করেন, সত্যি কথা বলবেন তাহলে ছাড়া পাবেন, মিথ্যা বলবেন তাহলে আপনাকে জেলেই থাকতে হবে। আমি বন্দি থানায় থাকতে চাই না, আমি বাইরে যাব। তোর কি কি প্রশ্ন করার তাড়াতাড়ি কর, আমি উত্তর দিচ্ছি। আপনি কোন দেশ থেকে এই ড্রাগসগুলো আনেন আর মেয়েগুলো কিসের মাধ্যমে পাচার করেন, আমাকে সব কিছু বলেন। কালকে রাতে ভারতের মাফিয়া কিং আসবে, সেই মেয়েগুলো নিয়ে গিয়ে আমাকে 2 কেজি ড্রাগস দিয়ে যাবে। মেয়েগুলো দিয়ে দিলে বাকিটা ওরা কি করে আমি কিছুই জানি না, আমি এতটুকুই জানি, বাকিটা আব্বু জানে। আরে এত ছটফট করতেছেন কেন? এইখানে বসেন, আপনার সাথে কথা আছে তো আমার প্রশ্ন করা এখনও শেষ হয় নাই, মাত্র তো শুরু করলাম। এই নেন আপনার ফোন, এখনই ভারতের মাফিয়া কিংকে ফোন দিয়ে বলেন আসতে, মেয়ে রেডি করা আছে। সে আমার কথায় কখনোই আসবে না, আব্বু বলে সাথে সাথে চলে আসবে তারা। আপনি আব্বুকে ধরতে পারেন, আর এইসব কথা আমি আপনাকে বলতেছি কেন? আপনি কে সত্যি করে বলেন তো? আমার আসল পরিচয় জানতে পারবেন খুব শীঘ্রই। ওই তো আপনার বান্ধবী চলে এসেছে। রিয়াকে পুলিশের পোশাকে দেখে খাদিজা অবাক হয়ে বলতে লাগলো, রিয়া, তুই একজন পুলিশ অফিসার, আমাকে আগে বলিস নাই কেন? তোকে আগে বললে তো তুই কখনোই আমার সাথে বন্ধুত্ব করতি না, আর তোর পেট থেকে সত্যি কথাও বের করতি না।
মেঘ, নাও, এইখানে সকল প্রমাণ আছে। আমরা চাইলে এখনই প্রধানমন্ত্রীকে ধরতে পারি, তুমি যদি অনুমতি দাও। এখন ধরা যাবে না, ওনার সাথে তো আমার আজকে রাতে ডিল আছে, সেখানে তুমিও থাকবে। আর খাদিজাকে আমি নিয়ে যাচ্ছি, কালকে আদালতে পৌঁছে যাবে ঠিক টাইমে। তোমার সাথে আমার কিছু কথা আছে পার্সোনাল, একটু আসবে আমার কেবিনে? এখন না, মিশন শেষ হোক, এরপর যা বলার বলো। এই বলে খাদিজাকে নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। খাদিজাকে দেখে বলতে লাগলো, কি রে, এই মেয়েটা বুঝি তোর গার্লফ্রেন্ড? কি যে বলো না আম্মু, এই মেয়েটা একজন অপরাধী, তাও আবার প্রধানমন্ত্রীর মেয়ে। জেলে ভালো লাগছে না তার, তাই নিয়ে এসেছে এইখানে। আর আম্মু, তুমি মারিসার একটা বোরকা দিয়ে যাইও তো আমার রুমে। ঠিক আছে, তুই মেয়েটাকে নিয়ে রুমে যা, আমি এখনই আসছি বোরকা নিয়ে। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে বসে আছি। এমন সময় খাদিজা বলতে লাগলো, আপনি বিশিষ্ট শিল্পপতি ছেলে হয়ে আমার চাকরির কাজ করেছিলেন এতদিন। ওইটা করতেই হতো আমাকে, কারণ আপনাকে এবং আপনার বাবাকে ধরতেই হতো। এর জন্য আমি আপনার গাড়ির ড্রাইভার হয়ে গিয়েছিলাম আপনার বাসায়। তবে ড্রাইভার আপনার নিজের বাবাই বানিয়েছিল আমাকে, তাই আমাকে আর কষ্ট করতে হয় নাই। আপনার আসল পরিচয়টা বলেন তো একটু, আমি শুনি কে আপনি। তাহলে শুনুন আমি কে। আমি হচ্ছি একজন সেনাবাহিনীর অফিসার এবং বিশিষ্ট শিল্পপতির ছেলে মেঘ চৌধুরী। আশা করি বাকি প্রমাণ আপনি নিজেই পেয়ে যাবেন। বুঝেছি, তাহলে আরও কিছু কথা শুনেন। আমার পেটে বোম ফিট করা আছে, এই দেখেন সেলাইয়ের দাগ। আপনি যদি এখন আমার বাবাকে ধরে ফেলেন, তার ফোনটা দিয়ে একটা ক্লিক করলেই আমি সাথে সাথে মারা যাব। খাদিজার মুখে এই কথা শুনে তাকে নিয়ে চলে আসলাম হাসপাতালে। এসে দেখি যে আমার পরিচিত ডাক্তার মোহাম্মদ আব্দুল হামিদ বসে আছে। আমাকে দেখে বলতে লাগলো, আরে মেঘ, তুমি এখানে কি করো? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হয়েছে। এই মেয়ের পেটে একটা বম রাখা আছে, এই বমটা এখনই বের করতে হবে, আমাদের হাতে বেশি সময় নেই। ঠিক আছে, কোনো চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। নার্স, নার্স, তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করো, ইমার্জেন্সি। মেঘ, ওনাকে তুমি অপারেশন থিয়েটারে নিয়ে যাও, আমি এক্ষুনি আসতেছি। আমি খাদিজাকে নিয়ে চলে আসলাম অপারেশন থিয়েটারের ভিতরে। খাদিজা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই সমস্ত কিছু রেডি করে রাখছি। আপনার বাবাকে আজকে রাতেই ধরা হবে। আপনি যাকে আমার বাবা ভাবছেন সে আমার বাবা না, আমার বাবাকে ওনারা আটকে রেখেছে। আমার বাবা কখনোই এইসব খারাপ কাজ করে না, উনি হচ্ছে আমার কাকা। আব্বুর পুরো সেম চেহারা, তাই ওনাকে চেনাই যায় না কোনটা আব্বু আর কোনটা কাকা। আচ্ছা, আমি সব কিছুই বের করব, আপনাকে চিন্তা করতে হবে না। মেঘ, আমি গোপন সূত্রে জানতে পেরেছি যে এখন যে প্রধানমন্ত্রী আছে এটা প্রধানমন্ত্রী না, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর ভাই। প্রধানমন্ত্রীকে আয়না ঘরে লুকিয়ে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীকে কোথায় লুকিয়ে রাখতে পারে এটা আমার ভালো করেই জানা আছে। চলো আমার সাথে, এখনই ধরতে হবে তাদের, তা না হলে পালিয়ে যাবে। চলো। রিয়াকে নিয়ে চলে আসলাম প্রধানমন্ত্রীর বাড়িতে। কলিং বেল দিতেই প্রধানমন্ত্রীর ভাই এসে দরজা খুলে দিল। আমাদের দেখে বলতে লাগলো, মেঘ, আমার মেয়েকে জেল থেকে বের করে এনেছো তো? না স্যার, ওনারা দিতেছে না, আপনার একটা সাইন লাগবে, থানায় গিয়ে দিলে আপনার মেয়েকে বের করে দিবে। চলেন এখন আমার সাথে। কিন্তু এখন আমি যেতে পারবো না, আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে এরপর যাব খাদিজাকে নিয়ে আসতে। আপনার এখনই যেতে হবে, রাতে আবার ওনাকে অন্য কারাগারে নিয়ে যাবে, তখন বের করা আরও মুশকিল হয়ে যাবে। এই বলে প্রধানমন্ত্রীকে টানতে টানতে নিয়ে চলে আসলাম থানায়। এসআইকে ইশারা করে দেখিয়ে দিলাম কি কি করতে হবে। স্যার, এইখানে একটা সাইন করে দেন আর আপনার মেয়েকে নিয়ে যান। প্রধানমন্ত্রীর ভাই সাইন করে দিতেই তাকে নিয়ে চলে আসলাম 14 শিখা জেলের ভিতরে। কাউকে না দেখতে পেয়ে বলতে লাগলো, এইখানে তো কেউ নেই, আমাকে এইখানে নিয়ে এসেছো কেন? এসআই, যা যা নিয়ে আসতে বলেছিলাম সব কিছু নিয়ে আসেন এইখানে। এটা বলতেই এসআই সব নিয়ে এসে প্রধানমন্ত্রীর ভাইয়ের 2 হাত এবং 2 পা বেঁধে ফেলল। এখন কোথায় যাবেন নজরুল সাহেব? আমাকে চিনে ফেলেছিস, তোরা যাই, ভালোই হলো।
এখন দেখ, এই হাসপাতালে আর হাসপাতাল থাকবে না, ঘন্টার মধ্যে পুরো হাসপাতাল ধসে পড়বে। আমি বাটন চালু করে দিয়েছি, আর 30 মিনিট রয়েছে। নজরুল সাহেবের বুকে একটা লাথি দিয়ে চলে আসলাম হাসপাতালে। ডাক্তার, বমটা বের করেছেন নাকি? বের করেছি। বোম ডিফিউজ করার জন্য লোকেরা নিয়ে গেছে ওই কেবিনে, আপনি গিয়ে দেখেন। আমি চলে আসলাম কেবিনের ভিতরে। এসে দেখি ওরা সকলে তারগুলো কেটে বসে আছে। কি হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে তো? না স্যার, কোনো কিছু ঠিক নেই। এই দেখেন, সকল তার কেটে ফেলেছি, এখনো কিছুই হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না এখানে। তোমরা সব সরে দাঁড়াও, আমি দেখতেছি কি করা যায়। এই বলে বমটা ভালো করে দেখতে লাগলাম। ভেতরে ছোট একটা তার আছে, ওইটা কেটে ফেলতেই সাথে সাথে বমটা ডিফিউজ হয়ে গেছে। আমরা 10 মিনিট ধরে চেষ্টা করতেছি, পারি নাই, আর আপনি 2 মিনিটের মধ্যে বমটা ডিফিউজ করে ফেলেছেন। মাঝে মধ্যে রিস্ক নিয়ে করতে হয় কাজগুলো। এখন তোমরা যেতে পারো, আর কোনো কাজ নেই। এই বলে আমিও চলে আসলাম ডাক্তারের কেবিনে। ডাক্তার, এখন খাদিজার কি অবস্থা? কোনো সমস্যা হয় নাই তো? না, কোনো সমস্যা হয় নাই, তবে তার পেটে এতদিন বোমটা বাঁধা থাকার কারণে অনেক জায়গায় কিছু সমস্যা দেখা দিয়েছে। টেস্ট করতে দিয়েছি, রিপোর্ট আসলে বাকিটা বলতে পারবো কি হয়েছে। ঠিক আছে, ওনার খেয়াল রাখবেন। আমি এখন যাচ্ছি, আমার একটা কাজ আছে, এখনই যাইতে হবে। ঠিক আছে, যান, আমি দেখে নেব নাকি। ডাক্তারের সাথে কথা বলে চলে আসলাম থানায়। কাটারটা নিয়ে নজরুলের দুটা পায়ের সকল আঙ্গুল কেটে গুঁড়ো মরিচ দিয়ে দিতেই নজরুল লাফাচ্ছে। কী রে, এখন কেমন লাগে? সামান্য কিছু টাকার জন্য এমন করেছিস তুই, তাই না? এখন তোর কি হাল হবে সেটা বুঝতে পারছিস? আমাকে ছেড়ে দে, তোর কত কোটি টাকা লাগবে আমাকে বল, আমি এখনই তোকে দিয়ে দিতেছি। তবুও আমাকে আর মারিস না প্লিজ, আমি তোর 2টা পায়ে পড়তেছি। তোকে কখনোই ছাড়বো না। আগে বল, প্রধানমন্ত্রীকে কোথায় লুকিয়ে রাখছিস? তাড়াতাড়ি বল, তা না হলে তোর চোখে মরিচ গুঁড়া ঢেলে দিব। ওই বাড়িতে একটা গুপ্তঘর আছে গ্যারেজে, ওইটার ভিতরে রাখা আছে প্রধানমন্ত্রীকে। এখন আমাকে ছেড়ে দে। তোকে কোনোভাবেই ছাড়া যাবে না, আগে ওনাকে নিয়ে আসি, এরপর তোর বিচার হবে। এই বলে কয়েকজনকে নিয়ে চলে আসলাম প্রধানমন্ত্রীর বাড়িতে। কলিং বেল দিতেই কাজের লোকটা এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, আপনি এইসব নিয়ে কোথায় চলে যাচ্ছেন শুনি? আমি আমার কাপড় নিয়ে এই বাড়ি থেকে চলে যাইতেছি, আমাকে যেতে দেন। রিয়া, ওনার ব্যাগটা চেক করে ছেড়ে দাও ওনাকে। ওনার ব্যাগ ভর্তি তো শুধু টাকা আর টাকা। জেলে নিয়ে যাও, আমি প্রধানমন্ত্রীকে বের করে আনছি। এই বলে চলে আসলাম গ্যারেজে। গুপ্তঘরে ঢুকতেই পিছন থেকে প্রধানমন্ত্রী আমার গলা চেপে ধরে বলতে লাগলো, তুই আমার ভাই হয়ে আমাকে মারতে চাইতেছিস? আজকে তোকে আমি মেরেই ফেলবো। স্যার, আমি আপনার ভাই না, আমি সেনাবাহিনীর অফিসার মেঘ। আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে বাঁচাতে এসেছি। মেঘ, তুমি এসেছো এতদিন পর? আমাকে এই অন্ধকার গুহা থেকে নিয়ে যাও, আমি এইখানে থাকতে পারবো না। চলেন এখন। এই বলে প্রধানমন্ত্রীকে নিয়ে বাইরে আসতেই তো অবাক, কারণ ওনার মাথার চুল, দাড়ি, শরীরের পোশাক দেখে মনে হচ্ছে কত বছর জানি এসব কাটে নাই। স্যার, আপনি আপনার রুমে যান, আমি আসছি একটা নাপিতকে নিয়ে। ঠিক আছে, আসো তাহলে। আমার বউ আর মেয়ে কোথায় আছে? আপনার স্ত্রী আপনার রুমে আছে, আর আপনার মেয়ে এখন হাসপাতালে। আগে আপনার এসব কাটতে হবে, এরপর না হয় যাবেন হাসপাতালে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো, আমার মেয়েকে দেখতে যাব। একজন নাপিতকে নিয়ে চলে আসলাম প্রধানমন্ত্রীর বাসায়। 2 ঘন্টার ভিতরে প্রধানমন্ত্রীকে পুরোপুরি ভালো পরিষ্কার করে নিয়ে চলে আসলাম হাসপাতালে। স্যার, আপনি কেবিনে যান, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। ঠিক আছে, যাও তাহলে। আমি চলে আসলাম ডাক্তারের কেবিনে। ডাক্তার, রিপোর্ট এসেছে নাকি? ওনাকে আজকে রাতে অপারেশন করব, তাহলে উনি ঠিক হয়ে যাবে। আর এই ওষুধগুলো এনে দিয়ে যাও, এইখানে পাওয়া যাবে না, তুমি বড় বড় ফার্মেসিতে যাও। ঠিক আছে ডাক্তার। এই বলে চলে আসলাম কেবিনে। রিয়া, এই ওষুধগুলো এক্ষুনি নিয়ে আসো,
ডাক্তারের কাছে দিয়ে তুমি থানায় চলে যাবে, আমি থানায় যাচ্ছি। ঠিক আছে যাও, তাহলে আমি আসতেছি একটু পর। আমি চলে আসলাম থানায়। এসে দেখি এসআই কার সাথে যেন কথা বলতেছি। কি হয়েছে এসআই, আপনি কার সাথে কথা বলছিলেন? স্যার, ভারতের মাফিয়া কিং ফোন দিয়েছিল। আমি বলে দিয়েছি যে আজকে রাতে আসার জন্য, এসে ফোন দিবে বলেছে। ভালো কাজ করেছেন। ওই কুত্তার বাচ্চার মুখ থেকে কিছু কথা বের করেছেন নাকি? আর কার কার সাথে কাজ করেছে? ভারতের মাফিয়া কিংয়ের সাথে ছাড়া অন্য কারোর সাথে কাজ করে না বলেছে। আর বাংলাদেশ থেকে যত রেমিট্যান্স আসতো সব ওর ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়েছে। এর জন্যই তো বলতেছি আমার কত কোটি টাকা লাগবে সে দিতে পারবে। ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সকল টাকা সরকারি ফান্ডে ট্রান্সফার করো। অলরেডি করতেছে স্যার, আমি বলে দিয়েছি। ফোনটা হাতে নিয়ে দেখি রাত 11টা বেজে গেছে। হাত পাগুলো ব্যথা করছে, তাই চলে আসলাম রিয়ার কেবিনে। বসে আছি। প্রায় 30 মিনিট পর রিয়া আসলো আর বলতে লাগলো, মেঘ, তোমার সাথে আমার কিছু কথা ছিল, এখন বলবো নাকি যদি অনুমতি দাও? বলো, কি এমন কথা যে আমাকে বলতে চাও? মেঘ, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে যেই দিন প্রথম দেখেছিলাম রেলওয়ে স্টেশনে, ওই দিন থেকেই তোমার প্রেমে পড়ে যায়। তোমার কাছে এসে বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারি নাই। কিন্তু রিয়া, তুমি যেটাকে ভালোবাসা বলতেছো ওইটা ভালোবাসা না, ওইটা হচ্ছে মোহ। কয়েকদিন পর সব কেটে যাবে। তাই বলতেছি তুমি আমার পেছনে না ছুটে যোগ্য একজনের জন্য অপেক্ষা করো, দেখবে ঠিক সময়ে চলে আসবে। কিন্তু মেঘ, আমি যে তোমাকেই ভালোবাসি, তুমি কেন আমাকে ফিরিয়ে দিতেছো বারবার? এটা বলো তো। আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি না, যেটা তোমার যোগ্য ওটাই বলেছি তোমাকে। এখন যদি তুমি আমার পেছনে সময় নষ্ট করতে চাও তাহলে করতে পারো, আমি কিছুই বলবো না। আমার মায়ের যাকে পছন্দ হবে আমি তাকেই বিয়ে করব। ঠিক আছে, আমি আর কখনোই তোমার পিছু করব না, এই বলে রাখলাম। এখন চলো আমরা বাহিরে যাই, আর তো কোনো কাজ নেই। এখন শুধু ভারতের মাফিয়া কিংকে ধরতে পারলেই হবে। তাকে ধরতে পারলেই চলবে। তা হাসপাতালে এখন কি অবস্থা? সব কিছু ঠিকঠাক আছে তো? ডাক্তার কখন অপারেশন করবে বলেছে? আমি ওষুধ দিয়ে এসেছি, তখনই অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছে খাদিজাকে। ও আচ্ছা। আমি আর রিয়া কথা বলতেছি, এমন সময় কেবিনে প্রবেশ করলো এসআই। কি হয়েছে হঠাৎ আপনি এইখানে? স্যার, ভারতের মাফিয়া কিং চলে এসেছে, এখন কি করব আমরা? আপনার কিছু করতে হবে না, যা করার আমি একাই করতে পারবো। আপনাদের যখন ফোন দিব তখন চলে আসবেন প্রধানমন্ত্রীকে নিয়ে। রিয়া, তুমি প্রধানমন্ত্রীর কাছে চলে যাও, ওনার বিপদ হতে পারে। আর এসআই, এই কুত্তার বাচ্চা যাতে কোনোভাবে বাইরে যেতে না পারে সেটা খেয়াল করবেন। ঠিক আছে স্যার, এই শালাকে আমি দেখে নিব, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি চলে আসলাম আস্তানায়। এসে দেখি সবাই বসে আছে। ডেভিল, চল, ভারতের মাফিয়া কিং চলে এসেছে, তাদের সাথে মোকাবেলা করতে হবে এখনই। ভাই, অস্ট্রেলিয়ার মাফিয়া কিংও আসতেছে এইখানে, তারা নাকি মেয়ে নিয়ে যাবে। আমি খবর পেয়েছি আজকে রাতে 2 দেশের মাফিয়া কিং আসবে। চল আগে ভারতের মাফিয়া কিংকে শেষ করে আসি, এরপর না হয় অস্ট্রেলিয়ার মাফিয়া কিংকে ধরবো গিয়ে। কি বলিস? ভাই চলেন। আমরা সবাই চলে আসলাম একটা ঘন জঙ্গলের ভিতরে। কিছু দূর যেতেই দেখতে পেলাম নদীর পাড়ে বসে আছে ভারতের মাফিয়া কিং এবং তার পুরো দলবল। ডেভিল, এইখান থেকেই কয়েকটার মাথায় গুলি করে মেরে ফেল। এই, সবাই এমনভাবে গুলি করবে যাতে মানুষগুলো মারা যায়। আমরা সবাই গুলি করতেই ভারতের মাফিয়া কিংয়ের কয়েকজন লোক মারা গেল, আর বাকিরা যেই পালিয়ে যেতে যাবে তাদেরও গুলি করে মেরে ফেললাম। কি রে, তোরা মেয়ে নিতে আসবি, পিস্তল নিয়ে আসবি না? আমাদের পিস্তলের প্রয়োজন নেই। তোরা যদি আচমকা গুলি না করতি তাহলে আমাদের কাছে যা ছিল এগুলো দিয়ে মোকাবেলা করতে পারতাম। ও আচ্ছা, যাই নাকি? ডেভিল, নৌকায় গিয়ে দেখতো ওদের কাছে কি এমন জিনিস আছে যে আমাদের সাথে মোকাবেলা করতে পারতো সে। ভাই, ওদের কাছে তো বাংলা অস্ত্র আছে, যেটা দিয়ে গুলি করতো একসাথে 2টা গুলি বের হয়। ও আচ্ছা, এইগুলো নিয়ে এসেছিস? চিন্তা করিস না, আমরা তোদের বেশি কিছু করব না, শুধু জেলে ঢুকিয়ে সেনাবাহিনীর হাতে মার খাইলে সব ঠিক হয়ে যাবে।
ডেভিল, ওদের নিয়ে আয়। আবার ওরা কোথায় আসবে ওইখানে যাইতে হবে। ভাই, পাশের একটা জঙ্গল আছে, ওইখানে ওরা আসবে, আমাদের লোকেরা খবর দিয়েছে। তাহলে এই শালাকে বেঁধে গাড়িতে রেখে দে, তাদেরও ধরে নিয়ে একেবারে যাব। কি বলিস? হ্যাঁ ভাই, চলেন তাহলে। আমরা চলে আসলাম পাশের জঙ্গলে। প্রায় 3 ঘন্টা পর অস্ট্রেলিয়ার মাফিয়া কিং আসলেই সাথে সাথে গুলি করতে লাগলাম। ডেভিল, অস্ট্রেলিয়ার মাফিয়া কিং যাতে না মারা যায় সেই দিকে খেয়াল রাখিস। ভাই, তাকে ধরে ফেলেছি, এখন তাদের মেরে ফেললেও আমাদের কিছু হবে না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? মেরে ফেল। এই বলে সবাইকে মেরে ফেললাম। এখন শুধু অস্ট্রেলিয়ার মাফিয়া কিং বেঁচে আছে। কিরে, তোকে নিয়ে যাওয়ার জন্য কে বলেছে? হ্যাঁ, নজরুল সাহেব আমাকে ফোন দিয়ে বলেছে যে আজকে মেয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই আমি এসেছি। আর তুই কে? আমার লোকদের মেরে ফেলেছিস কেন? আমি হচ্ছি RS গ্যাংস্টার আর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার। এই ডেভিল, এইটাকেও নিয়ে গাড়িতে রেখে দে। বাকি যারা মারা গেছে তাদের সকলকে সকালে নিয়ে যাবে পুলিশ এসে। আচ্ছা ভাই, চলেন, এখন সকাল হয়ে গেছে। সবাইকে নিয়ে চলে আসলাম থানায়। আমার সাথে ডেভিলকে দেখে এসআই এবং রিয়া কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, মেঘ, তোমার সাথে RS গ্যাংয়ের লোকেরা কোথা থেকে এসেছে? ওরা তো বাংলাদেশের টপ মাফিয়ার লোক। আরে ভয় পাওয়ার কোনো দরকার নেই, ওরা আমার লোক। আমি হচ্ছি RS গ্যাংস্টারের লিডার। কিন্তু তুমি RS গ্যাংয়ের লিডার? আমাকে দেখে সবাই কিছুটা অবাক হয়ে গেল। সকাল 10টা, আদালতের সামনে দাঁড়িয়ে আছে সবাই। সকল অপরাধীদের ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে। মেঘ, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব তা বলে উঠতে পারতেছি না। তুমি যদি না থাকতে তাহলে আমি ওই অন্ধকার জগৎ থেকে বের হতে পারতাম না। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমার কর্নেল স্যারকে ধন্যবাদ দেন। সবাই সবার সাথে কথা বলতেছে। বিকেলে চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। রাত 11টা। ফোনের রিংটোনের ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি রিয়া ফোন দিয়েছে। হ্যালো রিয়া। এখনো ঘুমাইতেছিস নাকি? একটু তো রেস্টুরেন্টে আয় তো, একজনের সাথে পরিচয় করিয়ে দিব তোকে। আচ্ছা, 20 মিনিট পর আসছি। এই বলে ফোনটা রেখে দিলাম। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। গিয়ে দেখি ফয়সালের সাথে রিয়া বসে আছে। কি রে ফয়সাল, তুই এইখানে? আমি থাকবো না তো কে থাকবে? রিয়া হচ্ছে আমার হবু বউ। রিয়া, তুমি কিছু বলতেছো না কেন? মেঘ, ফয়সাল হচ্ছে আমার হবু বর। না, এটা আমি মানি না। তুই আমাকে রেখে ফয়সালকে বিয়ে করতে পারিস না। আমি তোকে বিয়ে করব, চল এখন আমার সাথে। এই বলে রিয়াকে নিয়ে যেতে যাব এমন সময় ফয়সাল বলতে লাগলো, যা যা নিয়ে যা। শালা রিয়া হচ্ছে আমার বান্ধবী। যাক, ভালোই হলো, তোদের বিয়েটা হয়ে যাবে। আমিও তোর হাত থেকে বাঁচলাম। কি, তুই আমার হাত থেকে বেঁচে গেছিস? আসলেই তো। যাক, বেঁচে গেলি তো ফেসে গেলি। এখন বল কি খাবি, আমি ট্রিট দিতেছি। এই রেস্টুরেন্টের যা যা আছে সবগুলো একটা একটা করে নিয়ে আসতে বল, সব কিছু খাবো। পেটুক শালা। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায়। দেখতে দেখতে কেটে গেল 20টি দিন। সকালে রুমে বসে আছি, এমন সময় আম্মু আসলো। আম্মু, হঠাৎ তুমি আমার রুমে? কেন, আসতে পারি না নাকি? তোর সাথে কিছু কথা ছিল তাই এসেছি। কি কথা বলো? আমি আবারও অফিসে যাব, কর্নেল স্যার ডেকেছে। আজকে রাতে তোদের বিয়ে হবে, সব কিছু ফাইনাল করে রাখা আছে। রাতে কাজী এসে বিয়ে পড়িয়ে দিয়ে চলে যাবে। কিন্তু আম্মু, বিয়ে তো করতে পারবো মেয়েটাকে, তার নাম বা পরিচয় তো কিছুই জানি না। এত কিছু জানতে হবে নাকি? তোর বিয়ে দিতেছি, চুপচাপ বিয়ে করে ফেল। এত কথা বলিস কেন? ঠিক আছে, আর কিছু বলবো না। রাস্তার পাগলের সাথে বিয়ে দিলেও বিয়ে করতে হবে। এই বলে চলে আসলাম বাইরে। গাড়িটা বের করে সোজা অফিসে চলে আসলাম। স্যার, আসতে পারি? মেঘ, আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি হয়েছে স্যার, হঠাৎ এত জরুরি ডাকলেন যে আমাকে? জরুরি ডেকেছি একটা কারণে। সরকার থেকে পুরস্কার দিয়েছে, এই নাও। আর আমার তরফ থেকে সামান্য এই ছোট্ট পুরস্কার। আজ থেকে তুমি হয়েছো সেনাবাহিনীর কর্নেল। আমি রিটায়ার নিয়েছি। কিন্তু স্যার, আপনি থাকতেন আরও ভালো হতো। আমাকে দেওয়ার কি দরকার ছিল বলেন তো?
এটার যোগ্য তুমি এখন। আমি বুড়ো হয়ে গেছি, আর কত চাকরি করব, এখন না হয় বাড়িতেই থাকি। আপনার যেটা ভালো মনে হয় ওইটাই করেন স্যার। আর আজকে রাতে আমার বিয়ে, আমাদের বাসায় চলে আসবেন কিন্তু। যাব। তোমার আব্বু আমাকে ফোন দিয়ে বলেছে তোমার বিয়ের কথা। ও আচ্ছা, কিন্তু স্যার মেয়েটাকে যার সাথে আমার বিয়ে দিবে এটা তো বললো না কেউ। আমাকেও বারণ করেছে বলে বলার জন্য। ও আচ্ছা, সারাদিন অফিস করে রাতে বাসায় চলে আসলাম। এসে দেখি কর্নেল, প্রধানমন্ত্রী আরও অনেকে বসে আছে বাসায়। আমাকে দেখে প্রধানমন্ত্রী বলতে লাগলো, মেঘ যাও ফ্রেশ হয়ে আসো, কাজই চলে আসবে একটু পর, সারাদিন কাজ করে এসেছো। ঠিক আছে স্যার। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে নিচে যেতেই দেখি কাজী চলে আসছে। আমি গিয়ে প্রধানমন্ত্রীর পাশে বসে পড়লাম। কাজী কিছুক্ষণ কি যেন লিখে বলতে লাগলো, মা বলো কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। বাবা এবার তুমি বলো কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া ধরেন এখন। কাজী দোয়া পড়িয়ে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে সবাই গল্প করতে লাগলাম। রাত প্রায় 3টা। এমন সময় আম্মু বলতে লাগলো, মেঘ যা, তোর বউ একা একা ঘরে বসে আছে, মেয়েটা হয়তো ভয় পাবে। ঠিক আছে আম্মু, যাচ্ছি। এই বলে চলে আসলাম আমার রুমের সামনে। আল্লাহর নাম নিয়ে ভিতরে ঢুকতেই দরজাটা লাগিয়ে দিলাম। বিছানায় কাছে যেতেই মেয়েটা এসে আমার পা ধরে সালাম করতে লাগলো। তাকে উঠিয়ে বুকের সাথে চেপে ধরলাম কিছুক্ষণ। প্রায় 10 মিনিট এইভাবে থাকার পর মেয়েটা বলতে লাগলো, এখন চলেন নামাজ আদায় করিনি, অনেক রাত হয়ে গেছে। চলেন। দুইজন 2 রাকাত নামাজ আদায় করে বিছানায় এসে বসে আছি। মেয়েটা এখনও মাথায় ঘুমটা দিয়ে বসে আছে। আমাকে চুপ করে বসে থাকতে দেখে বলতে লাগলো, কি হলো, আপনার বউয়ের মুখ দেখবেন না নাকি? দেখব। এই বলে ঘুমটা উঠাতে দেখি খাদিজা বসে আছে। খাদিজা, তুমি এইখানে কেন? আমার বউ কোথায়? আমি আপনার বউ। অবাক হয়েছেন নাকি আমাকে দেখে? তা তো হবই। তোমার সাথে আমার বিয়ে হয়েছে আমি ভাবতেই পারছি না। একটা ডাইনির সাথে আমার বিয়ে হয়েছে। কি? আমাকে চাইনি বলা? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। এই বলে খাদিজা আমার মাথার চুল ধরে টানতে লাগলো। এইভাবেই দুইজন কিছুক্ষণ যুদ্ধ করার পর খাদিজা হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, এখন আমার এইসব শাড়ি গহনা খুলে দে, আমি পারবো না খুলতে। ঠিক আছে, খুলে দিতেছি। এই বলে আস্তে আস্তে খাদিজার গহনাগুলো খুলে দিলাম। শাড়িটা খুলতেই প্রথমে খাদিজার নাভির দিকে নজর গেল। এক দৃষ্টিতে তাকিয়ে আসি। এটা দেখে খাদিজা বলতে লাগলো, কি হলো, এভাবে কি দেখছো? কি আর দেখবো, তোমাকে দেখতেছি। আদর করবে না নাকি? করবো তো। এই বলে খাদিজার নাভিতে একটা চুমু দিয়ে খাদিজার ঠোঁটজোড়া আমার দখলে করে নিলাম। আস্তে আস্তে খাদিজার গালে, ঠোঁটে, মুখে সকল জায়গায় কিস করতেছি। খাদিজা কেঁপে কেঁপে উঠতেছে। এই, আমি আর থাকতে পারছি না, এখন শুরু করো আর লাইটটা অফ করে দাও, তা না হলে তোমার পাঠক পাঠিকারা সব দেখে ফেলবে। এই যে পাঠক পাঠিকারা, গল্পটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। এখন আমাদের বাসর করতে দেন, সকাল কিন্তু হয়ে গেছে, পরে আর বাসর করতে পারবো না। এই বলে লাইটটা অফ করে দিলাম। বাকিটা ইতিহাসের 101 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।